প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সকলকে বিপুস টিউটোরিয়াল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমরা ঠিক আগের মতো আজকেও একটি বেসিক এবং খুবই ইম্পর্ট্যান্ট টার্ম নিয়ে কথা বলবো, তা হচ্ছে আই। আমরা অনেকেই জানি যে আই মূলত ফার্স্ট পারসন এবং এরপরে এম ব্যবহৃত হয়ে থাকে। যেরকম আই অ্যাম এ স্টুডেন্ট, I am happy, I am going home, I am going to college, etc. কিন্তু আয়ের পরে কখনো কি ইজ ব্যবহৃত হতে পারে? হয়তো অনেকেই বলবে পারে, আবার বেশিরভাগ বলবে যে না, কখনোই আয়ের পরে ইজ ব্যবহৃত হতে পারে না। কিন্তু আমরা যদি এর ব্যাখ্যা বিশ্লেষণে যাই, তাহলে অনেক ক্ষেত্রেই অনেক প্রেক্ষাপটেই আয়ের পরে ইজ এবং আর ব্যবহৃত হতে পারে। এখন আমরা শিখব হচ্ছে যে আয়ের কোন পজিশনের ক্ষেত্রে আয়ের পরে এম বসে এবং আই কোন পজিশনের ক্ষেত্রে আয়ের পরে ইজ বা আর ব্যবহৃত হয়ে থাকে। আমরা প্রথমে আসব হচ্ছে আয়ের পরিচয় পর্বে। আই মূলত একটি অক্ষর, একটি ইংরেজি অক্ষর, কিন্তু আয়ের অনেক পরিচয় আছে। যেরকম আই ফার্স্ট পারসন হতে পারে, আবার কখনো কখনো আই হতে পারে প্রোনাউন এবং তখন সে থার্ড পারসন পজিশনে ব্যবহৃত হতে পারে। আই হতে পারে ভাওয়েল, তখনও সে থার্ড পারসন হতে পারে। আই হতে পারে লেটার, মানে একটা বর্ণ হতে পারে। এখন এই আয়ের যে সার্বিক যে পরিচয়ের কথা আমরা বললাম, কখনো সে ফার্স্ট পারসন, কখনো সে প্রোনাউন, কখনো সে ভাওয়েল, কখনো সে লেটার, মানে বর্ণমালা একটা অক্ষর বিন্যাস। এখন আমরা শিখব হচ্ছে যে আই এর পরে কখন এম এবং কখন ইজ এবং কখন আর ব্যবহৃত হতে পারে। আমরা জানি যখন আই কোনো ইংরেজি বাক্যে ব্যবহৃত হবে সাবজেক্ট হিসাবে এবং তা যদি ফার্স্ট পারসনের রূপ ধারণ করে থাকে, এরপরে আমরা অবশ্যই এম ব্যবহার করব। যেমন আই অ্যাম এ স্টুডেন্ট অথবা আই অ্যাম হ্যাপি। কি বললাম? যে মূলত আই যখন কোনো ইংরেজি বাক্যের সাবজেক্ট বা কর্তা হিসাবে ব্যবহৃত হবে এবং তখন যদি তার পজিশন বা তার যদি পরিচয়টা হয়ে থাকে ফার্স্ট পারসনের, তখন তারপরে অবশ্যই আমাকে এমকে ব্যবহার করতে হবে ভার্ব হিসাবে। তাই আমরা এখানে ব্যবহার করেছি আই অ্যাম আ স্টুডেন্ট অথবা আই অ্যাম হ্যাপি। তো খেয়াল রাখতে হবে, এক্ষেত্রে অবশ্যই কিন্তু আই মূল ক্রিয়া হতে পারে এবং হেল্পিং ক্রিয়াও হতে পারে। অর্থাৎ যখন আয়ের পরে এম ব্যবহৃত হবে তখন খেয়াল রাখতে হবে যেখানে আই বাক্যের প্রয়োজনে মূল ক্রিয়া হতে পারে, আবার বাক্যের প্রয়োজনে সাহায্যকারী ক্রিয়া বা অক্সিলারি ভার্বও হতে পারে। যেমন আই এম গোয়িং দেয়ার ইত্যাদি। এখন আমরা আসবো হচ্ছে যে আয়ের পরে কখন ইজ ব্যবহৃত হয়ে থাকে। দেখছি আমরা আই ইজ এ ভাওয়াল। আই একটি স্বরবর্ণ, এটার অর্থ হচ্ছে আই একটি স্বরবর্ণ। এখানে আই কিন্তু ব্যবহৃত হয়েছে কর্তা হিসাবে, তা ঠিক আছে, বাট এখানে তার পরিচয় কিন্তু ফার্স্ট পারসন না, এখানে তার পরিচয় হয়েছে থার্ড পারসন সিঙ্গুলার হিসাবে। কেন? এই আই হচ্ছে ভাওয়েল। আমরা জানি যে ভাওয়েল পাঁচটি, এম ইজ আর, যার মধ্যে কিন্তু আয়েরও অবস্থান আছে। তো যখন আই ভাওয়েল হিসাবে পরিচিত হবে, যখন আয়ের পজিশন হবে ভাওয়েল হিসাবে, তখন কিন্তু আয়ের পরে অবশ্যই ইজ ব্যবহার করতে হবে। তেমনিভাবে আই কিন্তু আবার প্রোনাউনও। আমরা জানি যে আই কিন্তু একটা প্রোনাউন। তো যখন আয়ের পরিচয় হবে প্রোনাউন হিসাবে, তখনও কিন্তু আয়ের পরে হবে ইজ, কারণ তখন কিন্তু আই রূপ ধারণ করবে থার্ড পারসন সিঙ্গুলার নম্বরে। বিধায় আয়ের পরে কিন্তু অ্যাজ ইজ ব্যবহৃত হবে। আবার আই ইজ এ লেটার, একটা বর্ণ, একটা অক্ষর। এখানেও কিন্তু আয়ের পরিচয় হচ্ছে একটা বর্ণ হিসাবে, একটা অক্ষর হিসাবে, এবং এখানে আই হচ্ছে কাজ করছে থার্ড পারসন হিসাবে। বিধায় এরপরে কিন্তু ইজ ব্যবহৃত হবে। আমরা কি শিখলাম? যখন ইংরেজি বাক্যে আই সাবজেক্ট হিসাবে কার্যকরী হবে বা কাজ করবে, তখন তার যদি পজিশন হয় ফার্স্ট পারসন হিসাবে, তখন তার সঙ্গে এম ব্যবহৃত হতে পারে এবং সেটা মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে
এবং সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। বাট যখন আই কোনো বাক্যের পজিশন ক্রিয়েট করবে কর্তা হিসাবে, বাট তার রূপ হবে ভাওয়েল হিসাবে, তখন আমরা তারপরে এইজ ব্যবহার করব, কারণ তখন সে থার্ড পারসন সিঙ্গুলার রূপ ধারণ করবে। যখন ব্যবহৃত হবে প্রোনাউন হিসাবে, তখনও কিন্তু আমরা আয়ের পরে এইজ ব্যবহার করব, কারণ তখনও কিন্তু আয়ের রূপ হবে থার্ড পারসন। যখন আয় হবে লেটার, অর্থাৎ কোনো বর্ণকে সে বোঝাবে, তখন কিন্তু আয়ের পরে এইজ হবে, কারণ তখনও কিন্তু আয় থার্ড পারসন হিসাবেই ক্রিয়েট হবে। আমরা কি শিখলাম? যে আয়ের পরে এমও বসে এবং আয়ের পরে কিন্তু ইজও বসে। যখন আই ব্যবহৃত হবে ফার্স্ট পারসন হিসাবে, তখন তারপরে আমরা এম ব্যবহৃত করব। যখন আই ব্যবহৃত হবে ভাওয়েল হিসাবে, তখন তারপরে এইজ ব্যবহার করব। যখন আয়ের পরে আই ব্যবহৃত হবে প্রোনাউন হিসাবে, তখন আমরা এইজ ব্যবহার করব। যখন আই ব্যবহৃত হবে লেটার হিসাবে, তখন আমরা কিন্তু সেক্ষেত্রে আয়ের পরে এইজ ব্যবহার করতে পারবো। থার্ডলি আসবো আমরা এরাই, যখনই আই অন্য কারোর সঙ্গে যুক্ত হয়ে কোনো বাক্যের কর্তা ক্রিয়েট করবে, তখনও কিন্তু আয়ের পরে আবার আর ব্যবহৃত হবে। অর্থাৎ যখন আই তার বামে বা ডানে অন্য একজন সঙ্গীকে নিয়ে কর্তা হিসাবে কোনো বাক্য গঠন করতে যাবে, তখন তা কিন্তু প্লুরাল হয়ে কাজ করবে এবং তখন কিন্তু তারপরে আর ব্যবহৃত হতে হবে। যেমন আরাপ অ্যান্ড আই, এখানে আরাপ এবং আমি দুজন মিলে কিন্তু প্লুরাল হয়ে গেছি, বিধায় কিন্তু এরপরে কিন্তু আর ব্যবহৃত হয়েছে, কারণ আর সবসময় প্লুরালের সঙ্গে ব্যবহৃত হয়ে থাকে। আবার ইউ অ্যান্ড আই, তুমি এবং আমি, এখানেও কিন্তু ইয়ের সঙ্গে আই সঙ্গবদ্ধ হয়ে সঙ্গী হয়ে কিন্তু প্লুরাল হয়ে গেছে, তা কিন্তু এরপরে ব্যবহৃত হয়েছে আর। তা কি হলো? আরাপ অ্যান্ড আই আর হ্যাপি, ইউ অ্যান্ড আই আর পোর। তাহলে আমরা কি শিখলাম? যে আই যখন কোনো ইংরেজি বাক্যের কর্তা হিসেবে ব্যবহৃত হবে এবং যখন তা রূপ ধারণ করবে ফার্স্ট পারসনের, সেক্ষেত্রে আমরা তারপরে অবশ্যই এম ব্যবহার করব। সেটা বাক্যের প্রয়োজনে কখনো মূল ভার্ব এবং কখনো হেল্পিং ভার্ব। বাট আই যখন নিজকে প্রকাশিত করবে একজন ভাওয়েল হিসাবে, সেক্ষেত্রে আয়ের পরে অবশ্যই ইজ ব্যবহৃত হবে। যখন আই নিজকে প্রকাশিত করবে একজন প্রোনাউন হিসাবে, তখন তারপরে ইজ ব্যবহার করতে হবে। যখন আই ব্যবহৃত হবে একটা লেটার হিসাবে, একটা বর্ণ হিসাবে, তখন সেক্ষেত্রে অবশ্যই আয়ের পরে ইজ ব্যবহার করতে হবে এবং তা কিন্তু অবশ্যই মূল ভার্ব হিসাবে কাজ করবে। ফাইনালি যখন আই কারোর সঙ্গে সঙ্গবদ্ধ হয়ে সাবজেক্টের কাজ করবে, তখন তা হবে প্লুরাল এবং প্লুরাল ভার্ব হিসাবে আর ব্যবহৃত হবে। যেমনি আরাপ অ্যান্ড আই আর হ্যাপি, তেমনিভাবে ইউ অ্যান্ড আই আর পোর। তো এই হচ্ছে আই সম্পর্কে আমাদের বক্তব্য। আমরা শিখলাম যে আই অনেক রূপে রূপ ধারণ করতে পারে, কখনো প্রোনাউন, কখনো ভাওয়েল, কখনো লেটার, কখনো ফার্স্ট পারসন, আবার কখনো থার্ড পারসন। যখন সে থার্ড পারসন হবে, তখনই তারপরে অবশ্যই এইজ ব্যবহার করতে হবে। আর যখন সে প্লুরাল হয়ে ব্যবহৃত হবে, তখন তারপরে আর ব্যবহার করতে হবে। আর যখন সে একমাত্র ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হবে, তারপরে অবশ্যই আমরা এম ব্যবহার করতে পারবো। আলোচ্য বিষয় এখানেই। যদি আমার ক্লাসটি ভালো লাগে, সেক্ষেত্রে আপনাদের কাছে আমি লাইক, কমেন্ট, শেয়ার প্রত্যাশা করি। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।